হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ভাষার শ্রেষ্ঠ চৈতন্য জীবনী যে গ্রন্থ রয়েছে সেই লেখকের নাম এবং কাব্যের নাম, কাব্য সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয় নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যার ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। যারা যারা মেজর কোর্সের রয়েছে তাদের জন্য রয়েছে 1199, আর যারা যারা মাইনর কোর্সের রয়েছে তাদের জন্য রয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমার অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে ইনফরমেশন দেওয়াই আছে, তাও আমি বলে দিচ্ছি। এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। এই সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছ। আরো একটা সুখবর তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট, তার সঙ্গে একটা অ্যাপ লঞ্চ হয়েছে। ওয়েবসাইটটা যে আছে তার নাম হচ্ছে www.pistical.com, আর অ্যাপটা যে রয়েছে দেখো উপরের লোগোটা দেওয়া আছে পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেখানে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে, যেখানে তোমাদের 2026 থেকে পড়াশোনার বিভিন্ন বিষয়, সুযোগ সুবিধা, নোটস পত্র কিন্তু শুরু হতে চলছে। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে চৈতন্য ভাষায় শ্রেষ্ঠ যে চৈতন্য জীবনী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে আলোচনা, সেই লেখকের নাম কি, তারপরে সেই গ্রন্থের বিষয়বস্তু কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, না তো আলোচনা আমি শুরু করছি। কি বলছে, বাংলা ভাষায় শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করে কৃষ্ণদাস কবিরাজ। তো চৈতন্য জীবনী গ্রন্থ কি এর আগের দিন ক্লাস আমি করিয়েছি, যেখানে চৈতন্যের জীবন সম্পর্কে বিভিন্ন যে গ্রন্থগুলো লিখেছেন বিভিন্ন কবিরা, সেটা হচ্ছে চৈতন্য জীবনী গ্রন্থ। আর আমরা দেখব বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ যে চৈতন্য জীবনী গ্রন্থ যিনি লিখেছেন সে কবির নাম হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কি বলছে, তার গ্রন্থের নাম কি, শ্রী চৈতন্য চরিতামৃত। এই যে জায়গাগুলো যে তোমাদের বলছি, কবির নাম এবং চৈতন্য জীবনী যে গ্রন্থ তিনি লিখেছেন সেই গ্রন্থটির নাম যে দিয়েছেন, নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। সেটা রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত, মানে তার যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটার নাম রেখেছে চৈতন্য চরিতামৃত। দেখো তারপর কি বলছে, তিনি কাব্যটি সপ্তদশ শতাব্দীর প্রথমে সমাপ্ত করে এবং কবি বিদ্ধবা সেই কাব্যটি রচনায় মত্ত হয়েছিলেন। মানে কি, তার জীবনের যে শেষ বয়স, সেই শেষ বয়সে এসে কিন্তু তিনি এই কাব্যটি লিখেছিলেন, যেখানে বলেছে সময়টা বলেছে সপ্তদশ শতাব্দী। দেখো তারপর বলছে কৃষ্ণদাস কবিরাজ যে রয়েছে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত যে গ্রন্থটি 3টি খণ্ডে সমাপ্ত করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ যে কৃষ্ণদাস কবিরাজের লেখা, সেটার মধ্যে 3টি খণ্ড কিন্তু আমরা পাবো। যেখানে দেখো আদি খণ্ডের মধ্যে রয়েছে 17টি অধ্যায়, মধ্য খণ্ডের মধ্যে রয়েছে 25টি অধ্যায়, আর অন্ত খণ্ডের মধ্যে 20টি অধ্যায় দিয়ে কিন্তু সমাপ্ত হচ্ছে। তাহলে আমরা বুঝে যাচ্ছি 3টা খণ্ড, তার মধ্যে কটা কটা অধ্যায় পড়ছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। দেখো তারপর কি বলছে, সর্বমোট 62টি অধ্যায়ে কাব্য রচনা করেছেন তিনি। যেখানে আদি খণ্ডের মধ্যে আমরা দেখব চৈতন্যদেব যে রয়েছে তার প্রথম 23 বছরের যে কাহিনী, সেই কাহিনী কিন্তু বর্ণনা করা হয়েছে। যেখানে আমরা দেখব জন্ম থেকে সন্ন্যাস পর্যন্ত, মানে তিনি যে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে বাল্যলীলা, তারপর যে তিনি 24 বছর বয়সে এসে সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই সময় যত ঘটনা রয়েছে সেখানে কিন্তু বর্ণনা করা হয়েছে প্রথম 23 বছরের যে ঘটনা। দেখো যেখানে আমরা দেখবো চৈতন্যের জন্ম, বাল্য, শৈশব, নবদ্বীপ, লীলা কিন্তু স্থান পেয়েছে। একটুক্ষণ আগে বললাম তার জন্ম, লীলা, বাল্যকাল এগুলো কিন্তু স্থান পেয়েছে। তারপর দেখো তবে বৃন্দাবন দাস যা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন কবি সেখানেই নজর দিয়েছেন। এই জায়গাটা আমরা দেখবো। এর আগের দিন ক্লাসে আমি বৃন্দাবন দাসের যে শ্রী চৈতন্য মানে গ্রন্থ রয়েছে চৈতন্য জীবনী গ্রন্থ, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম তিনি যে গ্রন্থ লিখেছেন, তিনি যে জায়গাগুলো ছেড়ে দিয়েছেন ঠিক সেই জায়গাগুলো তুলেই কিন্তু এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে রয়েছে তিনি কিন্তু লিখেছেন। তাই বলছে যে তিনি যে জায়গাগুলো বর্ণনা করতে পারেননি, পুরো সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন, সেই জায়গাগুলো কিন্তু মন দিয়েছেন বা নজর দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ঠিক আছে,
কি বলছে, তিনি নিজেই জানিয়েছেন যে সেই ভাগের ইহা সূত্রপাত লিখিব, ইহার বিশেষ কিছু তাহা বিস্তারিব। মানে সেই যে ভাগ তিনি রচনা করেছেন মানে বৃন্দাবন দাস, সেটারই লিখবো, কিন্তু তার থেকে যে বিশেষ বিষয়গুলো যে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আরেকটু বিস্তারিতভাবে বর্ণনা করব। বলছে মধ্যখণ্ড, দেখো প্রথম খণ্ড বলে দিলাম, এবার মধ্যখণ্ডের মধ্যে কি রয়েছে। মধ্যখণ্ড আমরা দেখবো, যেখানে গত বলেছিল মধ্যখণ্ডের মধ্যে 25টি কিন্তু অধ্যায় সমাপ্ত হয়েছিল, না সরি দেখো, হ্যাঁ ঠিক আছে, মধ্যখণ্ডের মধ্যে 25টি অধ্যায় ছিল। এই 25টি অধ্যায়ের মধ্যে আমরা দেখবো মহাপ্রভুর যে সন্ন্যাস গ্রহণ, সেখান থেকে নীলাচলে যে অবস্থান, তারপরে দাক্ষিণাত্যে ভ্রমণ, রামানন্দ দর্শন, রামানন্দের সঙ্গে নানা তত্ত্বকথা ব্যাখ্যান, এগুলো কিন্তু স্থান পেয়েছে মধ্যখণ্ডের মধ্যে। ঠিক আছে, এখানে আমরা দেখবো কৃষ্ণদাস কবিরাজ যে মধ্যলীলার নানা তত্ত্ব ভাবনা রয়েছে সেটাতে উন্মোচিত হয়েছিলেন। তারপরে রাধা তত্ত্ব, এখানে কৃষ্ণ তত্ত্ব হবে, একটু স্পেলিংটা ঠিক করে নেবে, ঠিক আছে। এখানে হবে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, সাধ্য সাধনা তত্ত্ব, তারপরে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তার সঙ্গে বলেছে কাব্যটি সমজ্জিত হয়ে উঠেছে, যেখানে কাম ও প্রেমের প্রভেদ নির্ণয় করতে গিয়ে তিনি লিখেছেন কি, তিনি লিখেছেন আতন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কুচেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। মানে খুব সুন্দরভাবে সেই যে কাব্য রয়েছে সেই কাব্য থেকে দুটা লাইন কিন্তু এখানে উপমা আকারে দিয়ে দিয়েছে, মানে বিভিন্ন তত্ত্বকথা যে রয়েছে সেই তত্ত্বকথা নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। ঠিক আছে, কি বলছে অন্তখণ্ডে আমরা দেখবো চৈতন্যের দিব্য উন্মাদ, তার সঙ্গে দেখো কি রয়েছে, চৈতন্যের দিব্য উন্মাদ, তার সঙ্গে রয়েছে হরিদাসের যে আশ্রয়, তার সঙ্গে হরিনাম যে রয়েছে, সে যে হরিনামের যে মাহাত্ম্য, তার সঙ্গে গৌড়ীয় ভক্তদের সঙ্গে যে মিলন, মানে এই সমস্ত বিষয়, মানে তার অন্তিমকালে তিনি যখন উন্মাদ হয়ে গিয়েছিলেন তখন যে তার বিভিন্ন লীলা, মানে যার যার সঙ্গে মিলন হয়েছিল, দেখা হয়েছিল, হরিনাম মাহাত্ম্য প্রচার, এগুলো কিন্তু স্থান পেয়েছে এই প্রসঙ্গের মধ্যে। ঠিক আছে, দেখো পরে কি বলছে। তো সবশেষে আমরা বলতে পারি এই যে কৃষ্ণদাস যে রয়েছে, এখানে স্পেলিংটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। কৃষ্ণদাস কবিরাজ যে রয়েছে তার গ্রন্থটি তত্ত্বভাবনার বিচ্ছিরণে উজ্জ্বল হয়ে উঠেছে, যেখানে আমরা দেখবো মধ্যযুগের সমস্ত গ্রন্থের মধ্যে একটি শ্রেষ্ঠ গ্রন্থ হয়ে উঠেছে, যা নানা দার্শনিক তত্ত্ব, তার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে একটা তাত্ত্বিক বিশ্লেষণের বিবরণে কিন্তু আর কি এই গ্রন্থটা লেখা হয়েছিল। যেখানে বলছে সতী সাধনা, এখানে সতী সাধনা হবে, ঠিক আছে, সতী সাধনা, রাগানুভক্তি, তার সঙ্গে ভক্তি মার্গের নানা বিচ্ছিরণে কাব্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে তাহলে আমরা দেখতে পারবো মধ্যযুগে বাংলা সাহিত্যের মধ্যে এই যে কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত যে গ্রন্থটি রয়েছে, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের আমার আলোচনা। একবার দেখে নাও চৈতন্য জীবনী যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে। তাহলে আজকের আলোচনার বিষয় আমার এতটুকুনি ছিল। আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।